আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত পরশুদিন ভোরবেলা গোপনে অজিত দোভাল একেবারে শিলিগুড়িতে আসেন। প্রথমে পানাগড় এয়ারবেসে নামেন, ওখান দিয়ে গাড়িতে উনি বাগডোগরা আসেন। বাগডোগরা থেকে উনি সীমান্তে চলে যান। এদিকে আমরা কেউ জানতাম না এটা, আজকেই একটু আগে টিভিতে দেখাচ্ছে। তো ভোরবেলাতে কাউকে না জানিয়ে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বাগডোগরা দিয়ে রওনা হয়ে যান বিএসএফ এর পাঠানো একটি প্লেনে। তারা দুজনে একসঙ্গে বর্ডার পরিদর্শন করেন, বিএসএফ এর সঙ্গে কথা বলেন, সেনাকর্তাদের সঙ্গে কথা বলেন, বিভিন্ন ম্যাপ দেখেন, বাংলাদেশের ভেতরের কোথায় কোন জায়গা আছে, কোন এলাকা, কোন নদী, এই সমস্ত দেখেন। দেখে ওখান থেকে ক্যাম্পে, সেনা ক্যাম্পে ওখানে মিটিংয়ে বসেন। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যেহেতু ব্যাপারটা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রের এবং রাজ্যে দুটোই যখন বিজেপি সরকার, তাই কেন্দ্রীয় ওনাকে কি বলবো, আমি তো ওনাকে বলা যায় না যে উনি মন্ত্রী পর্যায়ে, ক্যাবিনেট মন্ত্রী পর্যায়ের, কিন্তু প্রধানমন্ত্রীর বার্তা তিনি নিয়ে এসছেন। তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে যদি তৎকালীন কোনো কথাবার্তার দরকার হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে নিয়ে উনি কাজটি করতে পারেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো ভীষণ কড়া, শুভেন্দু অধিকারীর নাম শুনলে এখন সব কাঁপে। এই 2 মাস 2.5 মাসের সরকার, আজ বিকেলবেলা আমি একটা সন্ধ্যেবেলা খবর করব, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে লাইভ এনকাউন্টার। একটি মুসলিম মেয়েকে একটি হিন্দু যুবক সে ধর্ষণ করে তাকে পানাপুকুরে চুবিয়ে মেরে দিয়েছিল। গতকাল রাতে তার এনকাউন্টার হয়ে গেছে। সে খবরটা এখন সবে চলছে, আমি এই খবরটা করে সন্ধ্যেবেলা ওই খবরটা করব। তো এখন হঠাৎ তিনি ম্যাপ ট্যাপ নিয়ে বসলেন কেন? ম্যান নিয়ে কি তাহলে কি কোনো অ্যাকশন হবে? সেই প্রশ্ন এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন বিশেষজ্ঞরা সব বসে গেছেন টিভিতে লাইন দিয়ে, সব তারা আলোচনা করছেন যে ম্যাপ কেন, একদিন তো পরিদর্শন হচ্ছিল, ঠিক হচ্ছিল, হঠাৎ ম্যাপ কেন? হয় বুটসন গ্রাউন্ডস হবে, অথবা এলাকা দখলের কোনো রকম রয়েছে, পরিকল্পনা রয়েছে। এখন কোনটা কি, সবটাই হচ্ছে এখন আন্দাজের ব্যাপার। এখন যে যার মতো বলে যাচ্ছে। কোনো প্রেস কনফারেন্স হয়নি, কোনো ছবি নেই, কারণ কেউ জানতো না, কোনো ছবি নেই, শুধু ব্রেকিং নিউজ চলছে এটা। আর বলা হচ্ছে যে সামনে কোনো একটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে। এখন কি বলা হচ্ছে, কি ঘটনা ঘটতে যাচ্ছে, এটা আমরা কিন্তু কেউ জানি না। হতে পারে এটা খুব তাড়াতাড়ি হতে পারে, অথবা আরো দেরি হতে পারে, অথবা কিছুই হবে না। এটাও সম্ভব, কিছুই হবে না। কিন্তু অজিত দোভালের এই ভোর ভোর আসা, বিএসএফ এবং সেনাপ্রধানের সঙ্গে কথা বলা এবং তার ম্যাপ দেখে তাদের সঙ্গে আলোচনা করা, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লোকাল ইনচার্জ হিসেবে প্রধানমন্ত্রীর নিয়োগ, সব মিলিয়ে একটা
তালগোল পাকাচ্ছে, মানে কোনো একটা গভীর পরিকল্পনা হচ্ছে, এইটুকু আমি বুঝতে পারছি। সেটা এখন কি আন্দাজের ভিত্তিতে বলা সম্ভব নয়। তবে ব্যাপারটা যে খুব একটা ভালো দিকে যাচ্ছে না, এবং আমি যে বারবার আপনাদের বলে যাচ্ছিলাম যে জিনিসটা ভালো দিকে যাচ্ছে না, ভালো দিকে যাচ্ছে না, একটা সময় আসবে কিন্তু ভারত কিন্তু ওই পাকিস্তানে অ্যাকশন নেওয়ার আগে হয়তো পাকিস্তানের এদিকে দুফ্রন্টই অ্যাকশন নেবে, অথবা আগে বাংলাদেশ তারপরে পাকিস্তান, একটা না একটা করবে। এটা কিন্তু আমি 4 মাস 6 মাস আগে থেকে বলে যাচ্ছি। অনেকে বাজে মন্তব্য করেছেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে না পরিচয় হতে। এখন ফলে না পরিচয় হতে হবে, কি হবে আমি বলতে পারবো না। আপনাদের সবাইকে এখন একটু অপেক্ষা করতে হবে। তবে ওই যেটা বললাম, এতগুলো একসঙ্গে যোগাযোগ, তাহলে কি একটা বড় পরিকল্পনা হচ্ছে। সন্ধ্যেবেলা আপনাদের সঙ্গে আবার দেখা হবে। এখন তাড়াতাড়ি শেষ করছি, কারণ আমায় গিয়ে খবরটা দেখতে হবে, সন্ধ্যেবেলা ওই খবরটা করতে হবে। কারণ পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা এই প্রথম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। তারেক রহমান সরকার জানেন যে এই যে একটা ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে বিভিন্ন সাজানো সাক্ষী সাবুত জোগাড় করে এই যে সাবেক এক প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি সত্যি উপস্থিত হন, তাকে গ্রেফতার করে যে কোন জেলখানায় রাখা হবে সে যেমন একটা মুশকিল, তেমনি তারেক রহমান সরকার এটাও জানেন যে তাকে মৃত্যুদণ্ড দিতে হলে মামলার বিচার কার্যটাকে প্রশ্নবিহীন করতে হবে আন্তর্জাতিক সকল পক্ষের সামনে। কাজেই বিএনপি কিছুতেই শেখ হাসিনা সত্যি ফিরছেন এবং এ ঘোষণা বারবার দিয়ে যাচ্ছেন, সে ব্যাপারটা হজম করতে পারছেন। বাংলাদেশের ক্ষমতাসীন দল বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগ সম্পর্কে বেশ বড় বড় হুঙ্কার ছাড়া শুরু করেছেন। মানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে দিবেন, বিচারের মুখোমুখি করবেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, শেখ হাসিনা কোনোদিন ফিরতে পারবেন না, শেখ হাসিনা মুখ দেখাতে পারছেন না লজ্জায়, এ ধরনের নানা কথা যে তারা বলছেন, তাতে স্পষ্ট যে মে মাসে শেখ হাসিনা ওই যে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরবো বলার পর থেকে তাদের ভেতরে যে আতঙ্ক দানা বেঁধে উঠেছে, এই আতঙ্ক প্রতিনিয়ত শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে কথায় যে নিয়মিতভাবে বলছেন তিনি আসছেন, এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারে যে তিনি বলে দিয়েছেন যে তিনি এবছরের মধ্যেই দেশে ফিরছেন, এবং সেটা আবার বারবার নেতাকর্মীদের বলছেন যে সরকার জেলখানা প্রস্তুত করুক, ফাঁসির মঞ্চ প্রস্তুত করুক, আমি তো আসছি এবছরের মধ্যেই, তাতে এদের হৃৎকম্প আরো বেড়ে গেছে। এই যে বিএনপির সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী, কিংবা গতকালকেই প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠজন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ যে শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করে বসলেন, মানে এতে একটা জিনিস প্রমাণ হয় যে এদের ভেতরে এই ভয় নাই বলে নিজেদেরকেই সান্ত্বনা দেওয়ার যে একটা জরুরত, সেটা ক্রমাগতভাবে বাড়ছে। কারণ এই দলটি সবচেয়ে ভালো জানে যে কোনো দলকে, আওয়ামী লীগের মতো দলকে দাফন করে দেওয়া এত সহজ নয়। প্রথমে সালাউদ্দিন আহমেদ জুলাই স্মরণে বিএনপি যে আলাদা করে একটা স্মরণ সভা করেছে, যে স্মরণ সভা থেকে সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন যে তার নেতা নির্বাসনে ছিলেন বলেই, মানে লন্ডনে ছিলেন বলেই, আর তিনি ভারতের শিলংয়ে নির্বাসনে ছিলেন বলেই আল্লাহর কি মহিমা, তারা শেখ হাসিনা সরকারের পতন 2024-এর আগস্টে ঘটাতে পেরেছেন। এখন শেখ হাসিনাও তো নির্বাসনে আছেন, শেখ হাসিনাও আছেন ভারতের দিল্লিতে। এখন সালাউদ্দিন আহমেদের মতো নেতা যদি শিলংয়ে নির্বাসনে থেকে 9 বছর শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে ফেলতে পারে, তাহলে শেখ হাসিনা যে ভারতের দিল্লিতে রাষ্ট্রীয় অতিথি হয়ে থেকে আর যা উদ্দেশ্য, সে উদ্দেশ্য সাধনে সকল রকম যোগাযোগ আর সংযোগ স্থাপন করতে পারছেন, তা তো একরকম নিশ্চিতভাবেই বলা যায়। মানে তারেক রহমান লন্ডনে, তিনি ছিলেন শিলংয়ে, কিন্তু লন্ডনেও দাফন হয়নি, শিলংয়েও দাফন হয়নি, বরং নাকি নির্বাসনে থাকায়
মানে তাদের দল এমন পর্যায়ে এই এক দফা এক দাবির আন্দোলনটাকে নিয়ে যেতে পেরেছিল, এটাই ঐতিহাসিক বয়ান হিসেবে জুলাইয়ের উপস্থাপন করেছেন সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে। এবং তিনি বলেছেন 16ই জুলাই লন্ডনে বসে তারেক রহমান ঠিক করে ফেলেছিলেন যে এই আন্দোলনকে এক দফা এক দাবির আন্দোলন ঘোষণা করতে হবে, এবং এরপর শিলং আর লন্ডনের মধ্যকার কোঅর্ডিনেশনেই এই আন্দোলনটাকে তারা সফল করেছেন। এবং এই যে ধরেন আওয়ামী লীগের দাফন হয়ে যাওয়া, সালাউদ্দিন আহমেদ জানেন যে এমনকি আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস পড়লেও এই দাফন করে ফেলার আওয়ামী লীগের এই যে প্রত্যাশাটা, সেটা কতটা গুরুত্বহীন বা কতটা ভিত্তিহীন। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু ভেবেছিলেন তিনি আওয়ামী লীগের দাফন করে ফেলেছেন, মানে অন্তত শেখ পরিবার মুক্ত করে ফেলেছেন আওয়ামী লীগকে। কারণ বঙ্গবন্ধু হত্যার পর 1975 সালের পর কিন্তু 1981 সাল পর্যন্ত শেখ হাসিনা, শেখ রেহানা, মানে বঙ্গবন্ধু পরিবারের এই দুজন সদস্যই তো একমাত্র জীবিত ছিলেন বিদেশে থাকার কারণে। তারা কেউ দেশে ফিরতে পারেন নাই সরকারের বাধার মুখে। এবং আওয়ামী লীগ দুই নেতৃত্বের ধারার অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল বটে, কিন্তু প্রেসিডেন্ট জিয়ার বিএনপি সরকারের তখনকার মূল আপত্তিটাই ছিল শেখ পরিবারের সদস্যদের ফিরতে দেওয়ার, মানে শেখ হাসিনা, শেখ রেহানা এই দুই কন্যাকে ফিরতে দেওয়ার বিষয়ে। কিন্তু 1981 সালে প্রেসিডেন্ট জিয়াকেই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন এই বিষয়টা মেনে নিতে হয়েছিল। কারণ অনেকেই বলেন যে এই যে 1980 সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রেসিডেন্ট জিয়ার যে সাক্ষাৎ ভারতে, এবং যে সাক্ষাতে প্রেসিডেন্ট জিয়া খালেদা জিয়াকেও নিয়ে গিয়েছিলেন, সস্ত্রীক সাক্ষাৎ, এবং খুব উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া, সে সাক্ষাতেই ইন্দিরা গান্ধী বলে দিয়েছিলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে হবে, এবং শেখ হাসিনাকে যেহেতু দল তার নেতৃত্বে চাইছে, কাজেই তাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যই দেশে ফিরতে দিতে হবে। এবং ততদিনে আওয়ামী লীগ প্রস্তুত ছিল। আওয়ামী লীগ তখন দুই ধারা ভেঙে সর্বসম্মতিক্রমে কাউন্সিলে শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তাদের সভাপতি হিসেবে নির্বাচন করেন, এবং শেখ হাসিনা দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন, পুনর্গঠন করেন, সারা দেশ ঘুরে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে তোলেন। কাজেই তারেক রহমান জানেন, বিএনপির নেতৃবৃন্দ জানেন, এবং রাজনীতি যারা বোঝেন, দেশ জাতি বিভিন্ন দেশের মধ্যকার সম্পর্ক, পররাষ্ট্রনীতি এগুলো যারা বোঝেন, তারা বোঝেন যে এই শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা, সেটা প্রথমত নির্ভর করে শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে যে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে তিনি 6 মাসের মধ্যে ফিরবেন, এবছরের মধ্যে ফিরবেনই, কাজেই দল যাতে সর্বত প্রস্তুত হয়। এবং দলীয় নেতারা বলছেন শেখ হাসিনা ফিরলে কেউ তো আসলে জনস্রোত ঠেকিয়ে রাখতে পারবে না, কাজেই শেখ হাসিনা সেটা যেমন প্রস্তুত করছেন, তিনি যে ঘোষণা দিয়ে দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এবছরই ফিরবেন, এবং তারপর মানে নিউ ইয়র্ক, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম যে এটা শিরোনাম করছে যে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা নিশ্চিতভাবেই একটা পরিস্থিতি অনুকূলে না এনে বা বিভিন্ন শক্তিশালী পক্ষের সঙ্গে আলোচনা ব্যতি রেখে বা পরিস্থিতি আসলে বিবেচনা না করে এমন একটা সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তার দলীয় নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জানিয়ে দেন নাই। তারেক রহমান সরকার, বিএনপি সরকার সেটাতেই সবচেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। মানে আওয়ামী লীগ যদি মাঠে চলে আসে, শেখ হাসিনা যদি মাঠে চলে আসে, তাহলে রাজনৈতিকভাবে বিএনপির পক্ষে আওয়ামী লীগের যে দুর্দমনীয় শক্তি তখন হবে, সেটাকে কি মোকাবেলা করা সম্ভব হবে? তারেক রহমান সরকার জানে যে তারা ক্ষমতায় এসেছেন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বটে, তবে এমন একটা নির্বাচন আয়োজনের মাধ্যমে যে নির্বাচনটাকে ভাগাভাগির নির্বাচন বলা যায়, নিশ্চিতভাবে যে নির্বাচনে তারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে রেখে নির্বাচন থেকে দূরে রেখেছেন, এবং মূলত তারা মিলে মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি আর বিএনপি মিলে নির্বাচন করেছেন, এবং বিএনপির
এক রকমের আনুকূল্যেই জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টিকে একটা সম্মানজনক আসন ছেড়ে দেওয়া গেছে। এই পুরো পরিস্থিতিতে তারেক রহমান সরকার জানেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন যে আওয়ামী লীগ এরকম সময়ে চলে এলে, এই যে তারা লন্ডনে ছিলেন, শিলংয়ে ছিলেন, অথচ তারাই এখন ক্ষমতার কেন্দ্রে, এই নিয়ে প্রচন্ডভাবে ক্ষোভ বাড়ছে তাদের যে বিরোধী পক্ষের জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি, তারাও যে কি প্রতিক্রিয়া দেখাবে, রাজপথে যে পরিস্থিতিটা কি হয়ে দাঁড়াবে, সেটা যে এই সরকার কি করে সামলে ক্ষমতায় টিকে থাকবে, সেটা সত্যি বলা মুশকিল। তার উপর তারেক রহমান সরকার জানেন যে এই যে একটা ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে বিভিন্ন সাজানো সাক্ষী সাবুত জোগাড় করে এই যে সাবেক এক প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি সত্যি উপস্থিত হন, তাকে গ্রেফতার করে যে কোন জেলখানায় রাখা হবে সে যেমন একটা মুশকিল, তেমনি তারেক রহমান সরকার এটাও জানেন যে তাকে মৃত্যুদণ্ড দিতে হলে মামলার বিচার কার্যটাকে প্রশ্নবিহীন করতে হবে আন্তর্জাতিক সকল পক্ষের সামনে। কাজেই বিএনপি কিছুতেই শেখ হাসিনা সত্যি ফিরছেন এবং এ ঘোষণা বারবার দিয়ে যাচ্ছেন, সে ব্যাপারটা হজম করতে পারছে না। তাই ডাক্তার জাহিদুর রহমান, যিনি দুদিন আগেও এক রকমের ভয় দেখিয়েই সংবাদ মাধ্যমকে বলেছেন যে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষেধ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু গণমাধ্যমে যে তার বক্তব্য প্রচার করা হচ্ছে তা একেবারেই অনুচিত, তিনি বলছেন তিনি মনে করেন না যে যেই শেখ হাসিনা ভিডিও বার্তায় চেহারা দেখাতে পারছেন না, সে শেখ হাসিনা কিছু ঘটিয়ে ফেলতে পারবেন বা আওয়ামী লীগের সেই শক্তি আছে। তো শেখ হাসিনার যদি সেই শক্তি নাই থাকে, তাহলে তার চেহারা না দেখানো অডিও বার্তা বন্ধ করতে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতম এই সহচর ডাক্তার জাহিদের উদ্বিগ্ন হয়ে কেন বাংলাদেশের গণমাধ্যমকে ভয় দেখাতে হচ্ছে? কেন ডাক্তার জাহিদ বুঝতে পারছেন না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিভিন্ন প্ল্যাটফর্মে, সিগনালে, টেলিগ্রামে, এবং এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেতাকর্মী সমর্থকরা যদি ছড়িয়ে দেন, তাহলে বাংলাদেশের কোন গণমাধ্যম সে খবর ছাপলো কি ছাপলো না কিছু আসে যায় না। শেখ হাসিনা সেই 2025 সাল থেকেই এটা মাথায় রেখেই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন, এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তিনি যেই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন সেখান থেকে আবার পিক করে তাদের মতো করে স্টোরি করছে। এমনকি রয়টার্সের মতো বার্তা সংস্থা ঘন ঘন নিয়মিত তার বিষয়ে স্টোরি করছে। কাজেই এসব প্রতিবেদন ঠেকিয়ে রাখার ক্ষমতা তো আর তারেক রহমানের তথ্য উপদেষ্টার নাই। কাজেই তিনি অডিও বার্তায় ঠেকাবেন কি করে, আর শেখ হাসিনার মেইলে দেওয়া সাক্ষাৎকারই বা কিভাবে ঠেকাবেন? সম্প্রতি ১/১১ সরকারের সময় যখন শেখ হাসিনার দেশে ফেরায় বাধা সৃষ্টি করেছিল ১/১১ সরকার এবং শেখ হাসিনা দেশে ফিরেছিলেনই, তখন সেই দিবসটিকে স্মরণ করে একটা আলোচনা সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কর্মীদের অনেকে শেখ হাসিনাকে যখন ভিডিও কলে আসতে অনুরোধ জানান, তাদের আপাকে দেখতে চান, তখন শেখ হাসিনা তাদেরকে বলেছেন খুব শিগগিরই দেখা হবে, দেশে ফিরলেই দেখা হবে। শেখ হাসিনার এই কথা, এই আশ্বাস তার নেতা কর্মী সমর্থকদের মনে যতটা শক্তি এবং অনুপ্রেরণার সঞ্চার করেছে, ডাক্তার জাহেদদের মনে নিশ্চিতভাবেই ততটাই ভয় ভীতির সঞ্চার করেছে বলেই তারা এই আশ্বাস, এই সান্ত্বনা একে অপরকে দিতে চাইছেন যে আওয়ামী লীগ নিশ্চয়ই দিল্লিতে দাফন হয়ে গেছে, আর নিশ্চয়ই আওয়ামী লীগের কিছু করবার মতো কোনো নৈতিক শক্তি নাই। আর তারেক রহমান, যিনি 17 বছরের নির্বাসন শেষে মাকে যে শেষ মুহূর্তে দেখতে পেয়েছেন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বনে বসেছেন, তিনি পুরো বিষয়টাই জানেন যে কি করে কোথা থেকে কোনখানে কি মীমাংসা হয়ে যায় আর কোথা থেকে কোন চাপ আসলে কোন নির্বাসন মুহূর্তেই ক্ষমতার আসনে পরিণত হতে পারে। কাজেই তিনিও জানেন কাকে কাকে কি কি কথা দিয়ে তিনি দেশে এসেছিলেন, কোন কোন কথার বরখেলাপ করেছেন, আর শেখ হাসিনা যখন জেদ ধরেছেন, ঘোষণা দিয়েছেন তিনি এবছরেই ফিরবেন, তখন কি কি বিপদে তাকে পড়তে হতে পারে।